সবার জন্য ভ্যাকসিন নিশ্চিতে আজ থেকে বস্তিতে টিকাদান। প্রথম দিন দেয়া হবে রাজধানীর কড়াইলে। এ সপ্তাহেই পাবে 23 জেলার শিক্ষার্থী। ভোরের সময় সঙ্গে আছে আমি ইমদাদুল হক। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশের মানুষের ভাগ্য বদল সম্ভব, সেটি এখন প্রমাণিত। একাদশ জাতীয় সংসদের 15তম অধিবেশনে সরকার প্রধান বলেন, এক দশকে দেশকে বিশ্ব দরবারে নিয়ে গেছে আওয়ামী লীগ। বঙ্গবন্ধুর নামে ইউনেস্কোতে পুরস্কার প্রবর্তন করায় জাতীয় সংসদে উত্থাপিত প্রস্তাবের ওপর আলোচনায় প্রধানমন্ত্রী একথা বলেন। আজকে বাংলাদেশের ভাবমূর্তি বিশ্ব উজ্জ্বল হয়েছে। সুবর্ণ জয়ন্তী উদযাপনকালীন সময়ে এই পুরস্কারটি নিঃসন্দেহে আমি মনে করি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বাংলাদেশের জনগণের জন্য অত্যন্ত সম্মানজনক। স্বাধীনতার সুফল যেন বাংলাদেশের মানুষের ঘরে না পৌঁছায়, ওই বিজয় যেন ব্যর্থ হয়, এটাই বোধহয় প্রচেষ্টা ছিল, যেটা আমরা দেখেছি 21টা বছর কিন্তু সেইভাবে এই দেশ পরিচালনা করা হয়েছে। নইলে বাংলাদেশের মানুষের যে উন্নতি করা যায় সেটা তো আমরা আজকে প্রমাণ করেছি। আমাদের সবসময় উদ্যোগ রয়েছে, যেটা জাতির পিতা আমাদের সংবিধান দিয়েছেন, যার মূলনীতি দিয়েছেন, পাশাপাশি মানুষের মৌলিক অধিকারগুলির কথাও বলেছেন। বাংলার ভূমিহীন মানুষ তাদের ঘরবাড়ি তৈরি করে দেওয়া, চিকিৎসা সেবা মানুষের দৌড়ে পৌঁছে দেওয়া, শিক্ষার ব্যবস্থা করা, সুন্দর করে জীবনগুলি গড়ে তোলা। বাংলাদেশ দারিদ্র্যমুক্ত হবে, বাংলাদেশ ক্ষুধামুক্ত, বাংলাদেশ উন্নত সমৃদ্ধ সোনার বাংলাদেশ হবে, এটাই আমাদের আশা। আজ থেকে শুরু হচ্ছে বস্তিতে করোনার টিকাদান কর্মসূচি। রাজধানীর কড়াইল বস্তির মাধ্যমে শুরু হবে বিশেষ এই কার্যক্রম। এছাড়া চলতি সপ্তাহে দেশের 23 জেলায় শিক্ষার্থীদের ভ্যাকসিন দেওয়া শুরু হবে। দেশের সব শ্রেণীর মানুষের কোভিড টিকা নিশ্চিতে নিয়মিত টিকাদান কার্যক্রমের বিস্তার এখন কমিউনিটি ক্লিনিক পর্যায়ে। এছাড়া প্রান্তিক জনগোষ্ঠীকে টিকা দিতে এ পর্যন্ত হয়ে গেল 2 দফা বিশেষ ক্যাম্পেইন, আর শিক্ষার্থীদের জন্য নেওয়া হয় আলাদা কর্মসূচি। সুবিধাবঞ্চিত মানুষকে টিকার আওতায় আনতে এবার সরকারের পরিকল্পনায় বস্তিভিত্তিক কর্মসূচি। সোমবার রাজধানীতে এক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জানান, মঙ্গলবার কড়াইল বস্তির বাসিন্দাদের টিকা দেওয়ার মধ্য দিয়ে শুরু হচ্ছে বিশেষ এই কার্যক্রম। আগে থেকে নিবন্ধিত না হলেও স্পট নিবন্ধনের মাধ্যমে ভ্যাকসিন নিতে পারবেন তারা। ধাপে ধাপে এই কার্যক্রমের আওতায় আসবে দেশের সব বস্তি। প্রাথমিকভাবে সিনোফার্মে টিকা দেওয়ার পরিকল্পনা স্বাস্থ্য বিভাগের। যেখানে নিবন্ধন করা নাই সেখানে বার্থ সার্টিফিকেট অথবা ন্যাশনাল আইডি কার্ড দিয়েও ভ্যাকসিন আমরা দিয়ে যাচ্ছি এবং নিবন্ধনটা আমরা পরেও করে নিব, কিন্তু অন স্পটেও হবে। মন্ত্রী জানান, জানুয়ারির মধ্যে দেশের 60 থেকে 70 ভাগ মানুষকে টিকার আওতায় আনতে চায় সরকার। তবে উন্নত অনেক দেশ বুস্টার ডোজ কার্যক্রম শুরু করলেও এখনই সে পথে হাঁটছে না বাংলাদেশ। WHO ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু বুস্টার ডোজ এখনো দেওয়ার কোনো নির্দেশনা দেয় নাই। যখন দেশের ম্যাক্সিমাম লোক মোটামুটি কাভার হয়ে যাবে, ভ্যাকসিনের আওতায় চলে আসবে, তখন আমরা এটা চিন্তা করব। এখন আমরা চিন্তায় আসতেছি যে যারা ভালনারেবল পপুলেশন, যাদের অনেক বয়স হয়েছে, এই বিষয়ে তাদেরকে আমরা কি করতে পারি। স্বাস্থ্য বিভাগ বলছে, চলতি সপ্তাহেই শিক্ষার্থীদের ফাইজারের টিকা কার্যক্রমের আওতায় আসবে 23 জেলা। পরের ধাপে পরিকল্পনায় আছে আরও 24 জেলাকে এই কর্মসূচিতে যুক্ত করার। পর্যায়ক্রমে সব জেলাতেই শুরু হবে ফাইজারের টিকাদান। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। আসছে জাতীয় নির্বাচন, গুরুত্ব দিয়ে পর্যবেক্ষণ করবে ইউরোপীয় ইউনিয়ন। রাজধানীর একটি হোটেলে ইউরোপের এই জোটটির ঢাকায় নবনিযুক্ত দূত ডেলিগেশন প্রধান চার্লস হুইটলি কথা বলেন। তাদের মতে বাংলাদেশ এখন আন্তর্জাতিক মহলের গুরুত্বপূর্ণ অংশীদার, তাই এখানকার নির্বাচন সহ সার্বিক পরিস্থিতির উপর নজর রাখবেন তারা। নির্বাচন যেহেতু কোনো সাধারণ অনুষ্ঠান নয়, তাই দীর্ঘ সময় ধরে একটি কার্যকরী পদক্ষেপ গ্রহণ করে সকল রাজনৈতিক দলের অংশগ্রহণে নির্বাচন হওয়াটা জরুরি। কণ্ঠই তার মূল অস্ত্র। পুরুষ হয়েও অবিকল কথা বলতে পারেন নারী কণ্ঠে, তাও আবার কোনো রকম প্রযুক্তির সহায়তা ছাড়াই। বিভিন্ন প্রতিষ্ঠান প্রধানের স্ত্রী সেজে ফোন করেন অধস্তন কর্মীদের, স্বল্প সময়ের জন্য ধার চান টাকা। একই অপরাধে 10 মাস জেল কাটিয়ে আবারও আগের পেশায় জড়িয়েছেন টাঙ্গাইলের মেহেদি হাসান। এবারও ধরা পড়েছেন গোয়েন্দা জালে। বুলবুল রেজার রিপোর্টে বিস্তারিত। ইব্রাহিম বলছিলে
ভাবি বলছিলাম তোমার স্যারের ওয়াইফ চিনছো? সরাসরি না দেখলে তাকে ভাবি হিসেবে যে কেউ ধরে নেবেন তাতে সন্দেহের অবকাশ নেই। পুরুষ হয়েও হুবহু নারী কণ্ঠে কথা বলতে পটু টাঙ্গাইলের মেহেদী হাসান। দরকার হয় না প্রযুক্তির। ইব্রাহিম তোমার কাছে কি 1000-5 টাকা হবে? মানে ভাবিকে একটু ধার হিসেবে দিলে ভাবি কালকে সকালে 10টা-11টায় আবার তোমাকে ব্যাক করব। বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান প্রধানদের সম্পর্কে খোঁজ নেন মেহেদী। সংগ্রহ করেন প্রতিষ্ঠানে কর্মরত কর্মীদের মোবাইল নম্বর। পরে ফোন করে ভাবি পরিচয়ে টাকা ধার চান। পরিচয় যাচাই না করে অনেকেই টাকা দিয়ে দেন। সে পরিচয় দিল আমার বসের মিসেস, মানে আমাদের ম্যাডাম। এমন কিছু তথ্য বললো যে আমাদের বসের ফ্যামিলির সাথে মিলে। দেন বললো আমি খুব একটা প্রবলেমে আছি, আমাকে কিছু টাকা তুমি পাঠাও। প্রতারণার অভিযোগে গোয়েন্দা পুলিশ তাকে রাজধানীর আব্দুল্লাপুর থেকে গ্রেফতার করেছে। নারী ভেবে তাকে গ্রেফতার করতে গিয়ে পুরুষ দেখে অবাক গোয়েন্দারাও। কলেজের প্রিন্সিপালের পরিচয় দিয়ে অ্যাকাউন্টিংয়ের কাছ থেকে টাকা নিতাম। 1000-5 টাকা নিতাম, এর বেশি না। বিভিন্ন কোম্পানির ম্যানেজারদের ফোন দিতাম এমডি স্যার পরিচয় দিয়ে। একসময় সিলিং মিস্ত্রি হিসেবে কাজ করতেন মেহেদী। প্রথম বন্ধুদের সঙ্গে নারী কণ্ঠে কথা বলে বোকা বানাতেন তাদের। পরে রপ্ত করা এই বিদ্যা কাজে লাগাতে শুরু করেন প্রতারণার কাজে। আপনি তাকে যাচাই করেন যে আপনি কোন সচিব, আপনি একটু রিং দেন যে এটা ঠিক আছে কিনা। এইভাবে ভেরিফাই না করে সচিবের বহু পরিচয় দিলে যদি আপনারা টাকা পাঠিয়ে দেন তাহলে তো অবশ্যই এই প্রতারক চক্রকে বলে আপনারা পড়বেন। 2020 সালের জানুয়ারিতে একই অপরাধে গোয়েন্দা পুলিশ তাকে গ্রেফতার করেছিল। 10 মাস জেল খাটার পর জামিনে বেরিয়ে আবারও সেই পুরানো কায়দায় শুরু করেছিলেন প্রতারণা। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। ভোরের সময় আরও থাকছে। সুন্দরবন দস্যুমুক্ত হলেও ভাগ্য বদলায়নি দুবলারচরের জেলেদের। কোটি কোটি টাকা রাজস্ব আয়ে ভূমিকা রাখলেও বঞ্চিত সব ধরনের। ঢাকা আরিচা মহাসড়কের মানিকগঞ্জ সদরের জাগির বন্দর সবজির আড়ত। সপ্তাহ ব্যবধানে বেড়েছে শীতের সবজির সরবরাহ, এতে কমেছে দাম। এই মুহূর্তে মানিকগঞ্জের জাগির বন্দর আড়তে আছেন সহকর্মী মোহাম্মদ ইউসুফ আলী। সরাসরি যাব তার কাছে। ইউসুফ, যে এই যে মানিকগঞ্জের যে জাগির বন্দর এই আড়তটি রয়েছে, এই আড়তে কিন্তু আসলে এটা এখন বেচে কিনা জমজমাট হয়ে পড়েছে। কারণ পাইকার এবং ক্রেতা বিক্রেতা কিন্তু এখানে এখন ভরপুর। অর্থাৎ এখানে কিন্তু একদম রাত 4টা থেকে বেচা কিনা শুরু হয়েছে এবং এখনো চলছে। কারণ হচ্ছে কি আসলে এই আড়তটি ঢাকার খুব নিকটবর্তী আড়ত হয়, কিন্তু এখানে বেচা বিক্রা ঠিক বেশি হয়। এবং কি এখানকার যে মানিকগঞ্জের 4টি যে সবজি উৎপাদনের যে উপজেলা রয়েছে তার নিকটবর্তী হয়, কিন্তু এখানে সবজি বেশি আসে। আর এখানে কিন্তু যে সবজিগুলো এসেছে সবই বিষমুক্ত এবং টাটকা সবজি হয়, কিন্তু এখানে জমজমাট বেশি কিনা হচ্ছে। সেক্ষেত্রে আর একটা বিষয় হচ্ছে এখানে যোগাযোগ ব্যবস্থা ভালো রয়েছে। ঢাকা আরিচা মহাসড়ক একদম নিকটবর্তী রয়েছে। এখানে যে সবজিগুলো রয়েছে, যে কথাটা আমি বলবো, যে গত 3 দিন আগেও যে সবজিগুলোর দামটা আসলে 2 গুণ বেশি ছিল, সেখানে আজকে খুব অল্প দামে বেচে কেনা হচ্ছে। অর্থাৎ যদি বলতে পারি যে সবজিগুলো কয়েকদিন আগে 70 থেকে 60 টাকা পর্যন্ত ছিল, সেই সবজিগুলো কিন্তু এখন নেমে এসেছে। সেই সবজিগুলো এখন 50 থেকে 60 টাকা, অর্থাৎ 20 টাকা ব্যবধান হয়ে গেছে। কিন্তু কৃষকরা এখানকার বলছে যে আসলে তাদের তেলের দাম বৃদ্ধি পাওয়া, যে সেচ সুবিধা থেকে তারা বঞ্চিত হচ্ছে এবং সরকারের কাছে এই বিষয়টি কিন্তু তারা ক্ষোভ জানিয়েছে। আমি যদি বলি তো কৃষকদের যে 2 দিকে লস হচ্ছে। একদিকে হচ্ছে তাদের সেচ কার্য ব্যাহত হচ্ছে এই তেলের দাম বৃদ্ধি পাওয়ার জন্য, অন্যদিকে কিন্তু এই যে যানবাহন যে আনার জন্য যে খরচটা, অর্থাৎ মালামাল বহনের খরচটাও বেড়ে গিয়েছে, যার জন্য কিন্তু তারা বিপাকে পড়েছে। যদি আমি এই বাজারের এই মুহূর্তে যে দরটি রয়েছে সেই দরটির কথা আপনাকে জানাই, সেক্ষেত্রে আমি বলবো ফুলকপি বিক্রি হচ্ছে 42 থেকে 45 টাকা, যার মূল্য ছিল 3 দিন আগে 60 থেকে 70 টাকা কেজি। আর হচ্ছে শশা বিক্রি হচ্ছে 14 থেকে 15 টাকা কেজি। আসলে এই শশাই কিন্তু 20 থেকে 25 টাকা করে 2 দিন আগে আমরা বিক্রি করতে দেখেছি। আর তো অন্যদিকে কিন্তু বাঁধাকপি বিক্রি হচ্ছে 28 থেকে 30 টাকা, কলা বিক্রি হচ্ছে 17 থেকে 18 টাকা, লাউ বিক্রি হচ্ছে 20 থেকে 30 টাকা পার পিস হিসাবে। তবে এরা প্রকার ভিতরে ছোট বড় আকারে কম বেশি যাচ্ছে। তবে অন্যদিকে বেগুনের দাম যদি বলি, বেগুন বিক্রি হচ্ছে 32
32 থেকে 34 টাকার ভিতরে, অর্থাৎ মূলার যদি কথা বলি, মূলা বিক্রি হচ্ছে 18 থেকে 20 টাকা দরে, শিম বিক্রি হচ্ছে 35 থেকে 38 টাকা দরে। অর্থাৎ শিমের যদি কথা বলি, এখানে যে টাটকা সুস্বাদু এবং সাতক্ষীরা উপজেলার সবচেয়ে বিখ্যাত যে শিমগুলো রয়েছে সেখানে এখানে এসেছে এবং সুস্বাদু। কারণ হচ্ছে কি একদম শীতের সবজি এবং কি এটা একদম টাটকা এবং সুস্বাদু। ধনিয়া পাতা আমরা দেখতে পাচ্ছি, আসলে ধনিয়া পাতার একটা বিশাল সমারোহ এখানে এসেছে, যার জন্য এখানে ধনিয়া পাতা বিক্রি হচ্ছে 20 থেকে 25 টাকা কেজি। আর যে লেবু বিক্রি হচ্ছে প্রতি পিসের কথা বলতে 2 টাকা থেকে 2.5 টাকা কেজি ধরে। আমি যদি বলি তো এখানকার যে বিষয়গুলো চলছে সেটা হচ্ছে কি কৃষকদের একটা ক্ষোভ রয়েছে তেলের দাম বৃদ্ধির জন্য। তাছাড়াও কিন্তু এই যে এখানে যে সবজি এবং টাটকা সবজি বাজারে এসেছে, এই সবজিগুলো কিন্তু বেচা কেনা হচ্ছে এবং সেই সবজিগুলোর যদি দরটা বলি তো সেই দরের কিন্তু চাহিদা, অর্থাৎ মধ্যস্বত্বভোগীদের যে দৌরাত্ম রয়েছে তা কিন্তু এখানে রয়েছে। অর্থাৎ এখানেও যদি এত কম দামে সবজিগুলো বিক্রি হচ্ছে এবং টাটকা সবজিগুলো বিক্রি হচ্ছে, কিন্তু এটা কিন্তু খুচরা বাজারেই তার দাম কিন্তু দ্বিগুণ দেখা যাচ্ছে। অর্থাৎ আমি যদি বলি তো আসলে একটা মধ্যস্বত্বভোগীদের যে দৌরাত্ম তা কিন্তু এই বাজারটিতে অর্থাৎ এই আড়তটিতে আসলে একদম পরিষ্কার হয়ে যাচ্ছে। অন্যদিকে এইটা যদি বলি যে এইটা মানিকগঞ্জের এই বৃহৎ বন্দর আড়তটিতে কমপক্ষে এখানে 175টি আড়তদার রয়েছে, যার মাধ্যমে কিন্তু এখানে কমপক্ষে 1.5 কোটি টাকার সবজি বেচাকেনা হয় প্রতিদিন। এই ছিল আমার কাছে এই আসলে সবজি বন্দর আড়ত থেকে শেষ অবস্থা। মানিকগঞ্জের জাগির বন্দর আড়ত থেকে আমাদের সবজির বাজার নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী মোহাম্মদ ইউসুফ আলী। সমুদ্র থেকে মাছ ধরা, বিক্রি, দাম ধরা সবকিছুর নিয়ন্ত্রণ বড় সাহেবদের কবজায়। সুন্দরবন দস্যুমুক্ত হওয়ার 3 বছরেও ভাগ্য ফেরেনি জেলেদের, অথচ দেশের সিংহভাগ সামুদ্রিক মাছ ও শুটকির যোগানদাতা সুন্দরবনের দুবলার চর। এই দুবলার চর থেকেই সরকার প্রতি বছর কোটি কোটি টাকা রাজস্ব আয় করলেও সব ধরনের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত চরের জেলেরা, এমনকি নেই সুপেয় পানির ব্যবস্থাও। জেলেদের অভিযোগ, কিছু ব্যক্তি ক্ষমতার জোরে এখনও আধিপত্য চালিয়ে যাচ্ছে সুন্দরবনে। এর ফলে দাস প্রথায় আটকে আছে তাদের জীবন। সুন্দরবন ঘুরে এসে আশরাফুল ইসলামের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সাদাত রহমতুল্লাহ। প্রাকৃতিক সৌন্দর্যের এক অপূর্ব লীলাভূমি সুন্দরবন। বঙ্গোপসাগরের কাছে সবুজের বুক চিরে জেগে ওঠা এক চর, দুবলার চর। শীতের 5 মাস এই চরে মাছ ধরার উৎসবে মাতেন জেলেরা। সারা রাত মাছ ধরে সকালের জোয়ারের পানির সাথে ফিরতে শুরু করেছে জেলেদের মাছ ধরার নৌকা। সে মাছ নিয়ে চরে যাওয়ার ব্যস্ততায় হাঁক ডাকে মুখর দুবলার চর। মৌসুমের শুরু থেকেই ঝাঁকে ঝাঁকে ধরা পড়ছে সামুদ্রিক কোরাল, লইট্টা সহ সব ধরনের মাছ। অতিরিক্ত মাছ জেলেরা শুটকির জন্য জড়ো করে দুবলার চরে, আর এসব শুটকি ছড়িয়ে যায় দেশের বিভিন্ন জেলায়। 20,000-এরও বেশি জেলে পরিবার ছেড়ে পুরো মৌসুমের জন্য আশ্রয় নেয় দুবলায়। গত বছরে দুবলার চরের শুটকি থেকে সরকার রাজস্ব পেয়েছে প্রায় 3.5 কোটি টাকা। ভালো দামি মাছ চরে, আপনি এই মাথায় বসে থাকলে ওই মাথাতে খবর শুনবেন যে চরে অমুকের বড় মাছ বাঁধিছে। একদিন পর আজকে যাচ্ছে, আবার কালকে চলে আসবো মাছ ভালো হইলে। এই যে মাছ ধরতেছি আমরা, এই মাছটা আমরা এখানে শুকাই। সবুজের সজীবতায় ঘেরা এই চরে বনদস্যুমুক্ত শান্তির সুবাতাস বইলেও রয়েছে কর্তৃত্ববাদের অদৃশ্য দাপট। জেলেদের ভাগ্য নির্ভর করে সাহেবদের মর্জির উপর। মাছের মূল্য কত হবে, কার কাছে বিক্রি হবে, সবকিছুর নিয়ন্ত্রণ তাদের হাতে। সরকার যদি আমাদের লোন দেয় তা আমরা সুদের থেকে আমরা রেহাই পাতাম। সরের কাছ থেকে আনতে গেলে, অন্য লোকের আনতে গেলে হাজারে আপনার প্রতি মাসে 50 টাকা দিতে হয়। বিশালে চরে জেলেদের জন্য নেই কোনো চিকিৎসা কেন্দ্র, দুর্যোগে মেলে না কোনো আশ্রয়, অথচ সুন্দরবনে মাছ ধরা থেকে শুটকি শুকানো সবকিছুর জন্য দিতে হয় সরকার নির্ধারিত ফি। যাদের নিয়ন্ত্রণে ব্যবসাটা চলে তারা হচ্ছে শোষণ করে, শুধু শোষণটাই বুঝে তারা, কিন্তু গণমানুষের কথাটা বোঝে না। কাকায় ফেলাম যে দাদার বাগে ধরেছে বাঁচাও, বলে কর্মচারী যে যা ছিল যার মতো সে পালাই গেছিল। কাজ কাম করতে গেলে দেখা যাচ্ছে পুরো টুলে যায়, একটু স্যারেটলে যায় প্রাইমারি ট্রিটমেন্টটা। পৃথিবীর ম্যানগ্রোভ বনাঞ্চল সুন্দরবন র্যাবের সহায়তায় 2018 সালে দস্যুমুক্ত ঘোষণা করে সরকার।
দেশের অন্যতম শুটকির যোগানদাতা এই দুবলার চর। সমুদ্রের আহরণ থেকে শুরু করে বাজারজাতকরণ পর্যন্ত প্রতিটি পর্যায়ে রয়েছে সরকার নির্ধারিত রাজস্ব। কিন্তু যাদের শ্রমে ঘামে বিশাল এই অর্থনীতি গড়ে উঠেছে, তারা এখনও মহাজনের চড়া ঋণের সুদের গলিতে আটকে আছে। শুধু তাই নয়, চিকিৎসা সহ মৌলিক অধিকার থেকে বঞ্চিত এ চরের মানুষ। তারা বলছেন, এসব সমস্যার সমাধান হলেই ঘটবে তাদের জীবনমানের উন্নয়ন। সাদাত রহমতুল্লাহ, সময় সংবাদ, দুবলার চর, সুন্দরবন। কিশোরগঞ্জে 7 দিনের সফরের চতুর্থ দিনে ইটনা উপজেলা পরিদর্শন করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। গতকাল দুপুরে নিজ বাড়ি মিঠামইনের কামালপুর থেকে ইটনা উপজেলায় যান তিনি। সেখানে স্থানীয় ডাক বাংলো মাঠে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। এরপর নির্মাণাধীন বিদ্যুৎ স্টেশন, রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ সরকারি কলেজের সম্প্রসারিত ভবন ও আশ্রয় কেন্দ্র সহ নানা উন্নয়নমূলক কার্যক্রম ঘুরে দেখেন তিনি। মঙ্গলবার কিশোরগঞ্জ সদরে যাবার কথা রয়েছে রাষ্ট্রপতির। দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে চলাচল অনুপযোগী হয়ে পড়েছে বরগুনার আমতলী তালতলী সড়ক। এতে বিপাকে পড়েছেন 2 উপজেলার প্রায় 5 লাখ বাসিন্দা। বড় বড় গর্ত ও অসংখ্য খানাখন্দের কারণে ব্যয় বেড়েছে পণ্য পরিবহনে। এতে বিপাকে পড়েছেন ব্যবসায়ীরাও। সাইফুল মিরাজের তথ্য ও রুবেল হোসেনের ছবি নিয়ে রিপোর্ট। সমুদ্র তীরবর্তী বরগুনার তালতলী উপজেলার সঙ্গে সারা দেশের সড়ক পথে যোগাযোগের একমাত্র মাধ্যম আমতলী তালতলী সড়কটি। 2014-15 অর্থ বছরে সড়কটি নির্মাণ করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর LGED। পরে 2017-18 অর্থ বছরে সবশেষ সড়কটি সংস্কার করা হয়। এরপর দীর্ঘদিন ধরে সংস্কার না করায় অসংখ্য বড় বড় গর্ত আর খানাখন্দ সৃষ্টি হয়েছে সড়ক জুড়ে। চলাচল অনুপযোগী এই সড়কে বাধ্য হয়ে চলতে গিয়ে প্রায় ঘটছে দুর্ঘটনা, ঘটছে প্রাণহানির ঘটনাও। আমাকে চলাফেরা করতে অনেক সমস্যা হয়, অনেক গর্ত। রাস্তায় আমার গাড়ি ব্যাকফিট পোল্ট্রি খাইছে, হাইতে আমার 30,000 টাকা মতো লস হয়েছে। গাড়ি গুড়ি ভাঙ্গিয়া একই যে গাড়ি গুড়ি মনে করে নলডি দিয়ে পড়েছে। সড়কটির বেহাল দশার কারণে ব্যয় বেড়েছে পণ্য পরিবহনে। এতে বিপাকে পড়েছেন ব্যবসায়ীরা। এর ফলে শুভ সন্ধ্যা সমুদ্র সৈকত এবং টেংরাগিরি ইকো পার্ক থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন পর্যটকরা। ভোগান্তি বেড়েছে উন্নত চিকিৎসা পেতেও। ধুলাবালিতে খাবার নষ্ট হয়ে যায়, কাস্টমারে কোনো খাইতে চায় না, পর্যটক লোকজন আসতে পারে না। 1000 টাকার ভাড়া আমাদের 5000 টাকা দিতে হয়। চিকিৎসার জন্য বরিশালে যাবে, পটুয়াখালী মেডিকেল কলেজ হসপিটাল যাবে, তা যাওয়ারও কোনো উপায় নেই। অবশ্য দীর্ঘদিন পর হলেও প্রায় 14 কোটি টাকা ব্যয়ে সড়কটি সংস্কারের উদ্যোগ গ্রহণ করেছে LGED। এর মধ্যে আমতলী যে অংশটুকু, সেটি সড়ক এবং জনপথ অধিদপ্তর দীর্ঘদিন যাবৎ তাদের নিয়ন্ত্রণে নেওয়ার জন্য বিভিন্ন কার্যক্রম বিদ্যমান ছিল। বর্তমানে এটা LGED করবে এই মর্মে সিদ্ধান্ত থাকায় আমরা দরপত্র আহ্বান করে 3টি গ্রুপে 10 কোটি টাকা ব্যয়ে আমরা এটার আমাদের যে দরপত্র মূল্যায়ন প্রক্রিয়াধীন রয়েছে। আর তালতলী যে অংশটুকু, সেটাও আমরা আমাদের নিয়মিত রক্ষণাবেক্ষণ প্রকল্পের আওতায় দরপত্র আহ্বান করেছি এবং আমরা একটি গ্রুপের কার্যাদেশ দিয়েছি, আরেকটি গ্রুপের দরপত্র মূল্যায়ন প্রক্রিয়াধীন রয়েছে। তালতলীর সাথে সারা দেশের সড়ক পথে যোগাযোগের একমাত্র মাধ্যম এই সড়কটি। সময় সংবাদ, বরগুনা। প্রতিষ্ঠার 1 দশক পার হলেও সমাধান হয়নি বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আবাসন সংকট। 3/4 বেশি শিক্ষার্থীকে থাকতে হচ্ছে মেস বা বাড়ি ভাড়া করে। এতে অতিরিক্ত ব্যয়ের পাশাপাশি শিক্ষা জীবনে বাড়ছে নানা জটিলতা। মিজানুর রহমান মিন্টুর তোলা ছবিতে বিস্তারিত জানাচ্ছেন শফিক মুন্সি। 2010 সালে প্রতিষ্ঠার পর থেকেই বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বঞ্চিত পর্যাপ্ত আবাসন সুবিধা থেকে। প্রশাসনের পক্ষ থেকে শতভাগ আবাসিক বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের লক্ষ্য থাকলেও তা পূরণ সম্ভব হয়নি আজও। বর্তমান 8000 শিক্ষার্থীর মধ্যে মাত্র 1500 শিক্ষার্থী থাকতে পারছেন 3টি হলে। তবে প্রতিটি হলেই ধারণ ক্ষমতার বেশি শিক্ষার্থীকে রাখার অভিযোগ প্রশাসনের বিরুদ্ধে। 2 জন থাকতে হয় একটা বেডে, সেক্ষেত্রে দেখা যায় জিনিসপত্র বইপত্র থাকে, পরীক্ষা যদি এক সময় পড়ে তাহলে একটু অসুবিধা হয়। যে হলে থাকতে পারলে দেখা যাচ্ছে আমার অনেক ধরনের নিরাপত্তার সাথে সাথে আর অনেক ধরনের সুবিধা পেতাম। হলে সিট না হওয়ার কারণে দেখা যায় বাইরে থাকা লাগে, বাসে কিংবা কোনো মানে বাইরের গাড়িগুলোতে যাতায়াত করা লাগে। তো এটা তো একটা মেয়ের জন্য অবশ্যই রিস্কি। হলে স্থান না হয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর বেশিরভাগই নগরীর বিভিন্ন স্থানে মেস বা বাসা ভাড়া করে থাকেন। তবে ক্যাম্পাস থেকে দূরে থাকায় পড়তে হয় নানা ঝামেলায় বলে দাবি শিক্ষার্থীদের। আমাদের বেসিক্যালি 4 জন করে একটা রুমে থাকার নিয়ম বা আমরা থাকার কথা, কিন্তু আমাদের সে জায়গা হল কর্তৃপক্ষ 8 জন করে রাখে।
যেখানে গাদাগাদি করে থাকা লাগে। বাইরে হচ্ছে বাসা ভাড়া অনেক বেশি, যার ফলে পড়াশোনার বিভিন্ন সমস্যা হয়, আবার যাতায়াতেরও বিভিন্ন সমস্যা হয়। অবশ্য শিগগিরই মেয়েদের জন্য একটি হল উদ্বোধন করা হবে। আর আবাসন সমস্যার স্থায়ী সমাধানে সরকারের সহযোগিতা চেয়েছেন উপাচার্য। অতি সত্বরই আমরা এই ছাত্রী হলটি চালু করার চেষ্টায় আছি। আগামীতে আরও ছাত্র এবং ছাত্রী হল তৈরি করার জন্য আমি সরকারি সহযোগিতা কামনা করছি। 50 একর জমির উপর প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয়ে প্রতি বছরই বিভাগ ও শিক্ষার্থী সংখ্যা বাড়লেও আবাসন সুবিধার কোনো উন্নতি হয়নি। আর এ সমস্যা সমাধানে সরকারি বরাদ্দ বৃদ্ধির বিকল্প নেই বলে মনে করেন শিক্ষার্থীরা। বরেন্দ্র জনপদে কমছে তাপমাত্রা, বাড়ছে শীতের প্রকোপ। ভোর থেকেই কুয়াশায় ঢাকা পড়েছে পথঘাট। শীতজনিত রোগের প্রকোপ বেড়েছে হাসপাতালগুলোতেও। শীতের খবর জানবো এই মুহূর্তে নওগাঁর বালুডাঙ্গা এলাকায় আছেন সহকর্মী এমআর রকি। সরাসরি যাব তার কাছে। রকি। ধন্যবাদ এমদাদ। অক্টোবরের শেষ সপ্তাহ থেকে কিন্তু শীতের তীব্রতা আস্তে আস্তে বাড়ছে এই বরেন্দ্র জনপদে, এবং দিন যত গড়াচ্ছে শীতের কিন্তু তাপমাত্রার দিকটা কিন্তু আস্তে আস্তে নেমে যাওয়ার কারণে কিন্তু শীত এখন অনেকটাই নতুন করে একটা দুর্ভোগের কারণ হয়ে দেখা দেওয়ার প্রস্তুতি নিতে। তবে এই জনপদে শীত কিন্তু প্রথম পর্যায়ে যে তাপমাত্রা এটা 20-এর নিচে নামছিল, তবে গতকাল থেকে দেখছিলাম যে তাপমাত্রা কিছুটা নিচে নামার ফলে কিন্তু এখন তীব্র কুয়াশা ঝরছে ভোর সকালে, এবং সকাল 7টা-8টা পর্যন্ত কিন্তু তীব্র কুয়াশায় পথঘাট অনেকটাই ঢেকে থাকছে, এবং সাধারণত মানুষজন কিন্তু ভোরে বের হওয়া থেকে কিছুটা কম লোকজনকে আমরা লক্ষ্য করছিলাম পথঘাটে। তবে আবহাওয়া অফিস বলছে কিন্তু এই তাপমাত্রা আগামীতে কিন্তু আরো নিচে নেমে যাবে। বিশেষ করে বরাবরই যেটা বরেন্দ্র জনপদে কিন্তু 10-12 বা সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু এই জনপদের দিকে নিচে চলে আসে। তবে এবছর কিন্তু শীতের আগাম প্রস্তুত স্বরূপ কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। তারা বলেছে, জেলা প্রশাসক হারুন রশিদের সাথে কথা বলেছিলাম, তিনি জানিয়েছেন যে চলতি শীত মৌসুমকে মোকাবেলা করার জন্য ইতিমধ্যে 48,000 শীতের গরম কাপড় তারা প্রধানমন্ত্রী দপ্তর থেকে পেয়েছেন, এবং এটা এখন পর্যন্ত জেলার 11টি উপজেলা পর্যায়ে পরিবেশনের জন্য বা সরবরাহের জন্য তারা রেখেছেন। তবে আগামীতে কিন্তু শীতের যে তাপমাত্রা অনুযায়ী কিন্তু তা অনেকটা নিচে নেমে যাবে, এবং আবহাওয়া অফিস বলছে যে এবার কিন্তু শীতের যে পদধ্বনি তা কিন্তু আগামী কিছুটা এখানে এই জনপদে এসেছে, এবং গত 10-12 দিনের ব্যবধানে কিন্তু তাপমাত্রা হঠাৎ করে 5-6 ডিগ্রি তাপমাত্রা কিন্তু নিচেটা নেমে গিয়েছে। তো ভোর সকালে কিন্তু শীতের তাপমাত্রা যেমন কমছে, অন্যদিকে কিন্তু এই পরিস্থিতিতে আমরা যেটা লক্ষ্য করছিলাম, বিশেষ করে হাসপাতালগুলোতে কিন্তু শীতজনিত রোগের কিছুটা প্রকোপ বেড়েছে। শিশুরা এই ডায়রিয়া, নিউমোনিয়া এবং পেটের পীড়া বা ভাইরাস জনিত কিন্তু শীতের যে রোগগুলি রয়েছে এই রোগে কিন্তু হাসপাতালে ভিড় করছেন, এবং যত দিন যাচ্ছে এই রোগের কিন্তু প্রকোপ আস্তে আস্তে বাড়ছে, এবং বয়স্কদের ক্ষেত্রে কিন্তু শ্বাস প্রশ্বাসের মাত্রা বা তাদের যে বয়সজনিত যে রোগগুলো, এই রোগগুলো কিন্তু এখন বেশি লক্ষ্য করা যাচ্ছে হাসপাতালগুলোতে। তো জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে যে শীতের এই সময়টাতে যেসব রোগ হয় এই রোগগুলোকে মোকাবেলা করার জন্য কিন্তু প্রান্তিক পর্যায়ে যেসব কমিউনিটি হাসপাতাল রয়েছে সেই জায়গাগুলোতে তারা কিন্তু একটা সচেতনমূলক বিভিন্ন কর্মসূচি পরিচালনা করছেন, এবং শিশু বিশেষজ্ঞরা যে বিষয়টিকে গুরুত্ব দিয়ে তারা আমাদেরকে জানিয়েছেন যে এই সময়টাতে শিশুদেরকে কিন্তু নিরাপদ রাখা এবং বাসি খাবার থেকে কিছুটা নিরাপদ থাকার জন্য তারা কিন্তু সচেতনতার দিক থেকে আহ্বান জানাচ্ছেন বিভিন্ন সভা, সেমিনার বা এই প্রান্তিক পর্যায়ে মানুষের কাছে। তবে শীতের এবছর কিন্তু তাপমাত্রা অনেকটা নিচে নেমে যাবে এমন আভাস কিন্তু জানিয়েছে স্থানীয় আবহাওয়া অফিস। জেলার বরেন্দ্র জনপদে কিন্তু বরাবরই শীতের তাপমাত্রাটা কিন্তু বেশি অনুভূত হয়, এবং দরিদ্র মানুষের জন্য কিন্তু অনেকটা অসহনীয় এবং কষ্টকর হয়ে দাঁড়ায়। এক্ষেত্রে কিন্তু আগামীতে যে বিষয়গুলি গুরুত্ব দেওয়া হচ্ছে যে শীতকে মোকাবেলার জন্য সমাজের বিত্তবান যারা রয়েছেন তারা এই মুহূর্তে যেন তাদের দিক থেকে এগিয়ে আসে, এবং তাদের পক্ষ থেকে দরিদ্র অসহায় মানুষের কাছে যেন শীতের যে গরম কাপড়গুলো রয়েছে এই কাপড়গুলো যেন দেওয়ার ব্যবস্থা করা হয়, এমন কথা কিন্তু বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে জানানো হচ্ছে। তবে জেলার সার্বিক শীতের যে অবস্থা তা কিন্তু এখন যে বিরাজ করছে, ভোর থেকে সন্ধ্যার পর থেকে কিন্তু তাপমাত্রা হঠাৎ করে নিচে নেমে যাচ্ছে, এবং রাতে কিন্তু প্রচন্ড শীত অনুভূত হচ্ছে। এই তাপমাত্রা কিন্তু 10টার পর আবার কিছুটা তাপমাত্রা ওঠানামা করার কারণে কিন্তু রোগ বালাইয়ের কিন্তু প্রাদুর্ভাব বা রোগ বালাইটা বেশি অনুভূত হচ্ছে বা দেখা যাচ্ছে। এক্ষেত্রে চিকিৎসক এবং সামাজিক সংগঠন বিভিন্ন প্রশাসনের পক্ষ থেকে সচেতনমূলক কর্মসূচির মাধ্যমে শীতকে মোকাবেলার প্রস্তুতি নেওয়ার একটা আহ্বান জানানো হয়েছে। তো এমদাদ, এই ছিল নওগাঁর বরেন্দ্র জনপদের শীতের খবর আমার কাছে। নওগাঁ থেকে সহকর্মী এমআর রকি।
বিয়ের মৌসুমে আবারও বাড়ল স্বর্ণের দাম। এতে গহনা কেনায় ভোগান্তিতে পড়তে হচ্ছে ক্রেতাদের, সেই সঙ্গে বেচা বিক্রি অনেকটাই কমে গেছে বলে জানান বিক্রেতারা। আন্তর্জাতিক বাজারে বাড়ার কারণে দেশেও স্বর্ণের দাম বেড়েছে বলে জানান জুয়েলার্স সমিতির নেতারা। বিস্তারিত জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। আবারও অস্থির হয়ে উঠেছে স্বর্ণের বাজার। বিশ্ববাজারে দাম বাড়ার প্রভাব পড়েছে দেশেও। নতুন দামে 22, 21 ও 18 এই 3 মানের স্বর্ণের ভরিতে বেড়েছে 2,333 টাকা। সবচেয়ে ভালো মানের 22 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ধরা হয়েছে 74,300 টাকা, যা আগে ছিল 71,967 টাকা। 21 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ 71,150 টাকা, আগে ছিল 68,818 টাকা। আর 18 ক্যারেটের প্রতি ভরির দাম হয়েছে 62,402 টাকা, আগে ছিল 60,070 টাকা। বিয়ের মৌসুমে হঠাৎ করে স্বর্ণের দাম বেড়ে যাওয়ায় ভোগান্তিতে পড়েছেন ক্রেতারা। স্বর্ণের দাম এখন যে পরিমাণে বাড়ছে, সবার পক্ষে কিন্তু পসিবল হচ্ছে না ওই দামে কিনা। অবশ্যই এটা উচিত যে দামটা কমানো। বিয়ে শাদীর অনুষ্ঠানে একটু আসলে দাম বেড়ে যায়। দাম বেড়ে গেলে একটা সমস্যা হয়। স্বর্ণের দাম বেড়ে যাওয়ায় তার প্রভাব পড়েছে বেচা বিক্রিতেও। দাম স্থিতিশীল না থাকায় ক্রেতারা অলংকার কেনা থেকে বিমুখ হচ্ছেন বলে জানান বিক্রেতারা। 2 মাস অন্তর অন্তর সোনার দামটা কি একবার বাড়ে একবার কমে, যার কারণে কাস্টমারটা টেনশন করে থাকে, আবার কমবে আবার বাড়তে পারে, যার কারণে সোনার দামের মুখে কাস্টমার হচ্ছে না। সুন্দর একটা রিজনেবল প্রাইস থাক, আমরা যেন সুন্দর ব্যবসা করি, সবাই যেন ব্যবসা করতে পারে, এরা যেন ক্রয় ক্ষমতার মধ্যে থাকে, সেটাই আর কি। কমলে একটু কাস্টমার আসে, বাড়লে তার কাস্টমার পাই না, সেগুলো আমাদের ক্ষতি। বিয়ের মৌসুমকে টার্গেট করে দাম বাড়ানো হয়নি উল্লেখ করে জুয়েলার্স সমিতির নেতারা বলেন, আন্তর্জাতিক বাজারে বাড়ার কারণে দেশেও বেড়েছে। স্বর্ণের বাজার উঠানামা করতেছে যে আপনি দেখবেন এখন আপনাদের সবাইয়ের মোবাইলে দেখা যাচ্ছে এখন স্বর্ণের বাজার 200 টাকা উঠছে, 100 টাকা উঠছে, 100 টাকা পড়তেছে। এটার উপর ভেরিফাই করে স্বর্ণের বাজারটা নির্ভর করে। ট্যাক্সের মাধ্যমে স্বর্ণ আনার অনুমতি দিয়েছে, এই সুযোগে ওরা ট্যাক্স দিয়ে কিছু স্বর্ণ আনতেছে বাংলাদেশে। তো ওখানে যখন আন্তর্জাতিক বাজার বেড়ে যায়, এখানেও বেড়ে যায়। চট্টগ্রাম নগরীতে বাজুসের সদস্যভুক্ত প্রায় 5,000 সোনার দোকান রয়েছে। এর মধ্যে নগরীর বিভিন্ন বিপণী বিতান, হাজারীগল্লি, রিয়াজউদ্দিন বাজার, দেওয়ান বাজারের বেশিরভাগ দোকান রয়েছে। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। দীর্ঘদিন বন্ধ থাকার পর আজ থেকে অবশেষে চালু হচ্ছে টেকনাফ সেন্ট মার্টিন নৌ রুটে পর্যটকবাহী জাহাজ চলাচল। একটি জাহাজকে পর্যটক পরিবহনের পাশাপাশি চলাচলের অনুমতি দিয়েছে প্রশাসন। এদিকে জাহাজ চলাচল শুরুর খবরে ট্যুর অপারেটর ও পর্যটকরা ভিড় করছেন টিকিট কাউন্টারে। আগামী কয়েকদিনে আরও 5টি পর্যটকবাহী জাহাজ চলাচল করবে বলে জানিয়েছে জেলা প্রশাসন। বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। সাগর উত্তাল হওয়ার পাশাপাশি ঝড়ের আশঙ্কায় দুর্ঘটনা এড়াতে চলতি বছরের 31 মার্চ থেকে টেকনাফ সেন্ট মার্টিন নৌ রুটে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ করে দেয় প্রশাসন। ওই সময় এই রুটে 7টি জাহাজ চলাচল করেছিল। এরই মধ্যে 26শে মে ঘূর্ণিঝড় ইয়াসের আঘাতে সেন্ট মার্টিনে পর্যটক উঠানামার জেটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। প্রতি বছর অক্টোবর মাসে টেকনাফ সেন্ট মার্টিন নৌ রুটে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হয়, কিন্তু এবার জেটি সংস্কারের কারণে তা দেরিতে শুরু হচ্ছে। প্রথম দিন হিসাবে মঙ্গলবার একটি পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে প্রশাসন। এখন আমরা খুবই হ্যাপি যে সেন্ট মার্টিন আমরা যেতে পারবো। আমরা ভাবছিলাম যেতেই পারবো না, জাস্ট ফাইনালি যেতে পারছি। এদিকে করোনা পরিস্থিতি ও নানা সমস্যায় জাহাজ চলাচল বন্ধ থাকায় লোকসানে পড়তে হয় ট্যুর অপারেটরদের। প্রশাসন জাহাজ চলাচলের অনুমতি দেয়, তারাও দারুণ খুশি। শিপ চালু হচ্ছে, আশা করি আমাদের এই যে ক্ষতি হয়েছে সেটা উঠিয়ে আসবে। সবার মাঝে কর্মচাঞ্চল্য ফিরে পেয়েছে। জেলা প্রশাসন বলছে নিরাপত্তা নিশ্চিত করেই ধারাবাহিকভাবে সব জাহাজকে পর্যটক পরিবহনের অনুমতি দেওয়া হবে। সিকিউরিটি সেফটি আগে নিশ্চিত করেই মূলত একটা করে ছাড়া হচ্ছে, এইগুলি দেখবার জন্য, অবজারভেশন নেওয়ার জন্য। জাহাজ চলাচলের খবরে সেন্ট মার্টিন দ্বীপের 10,500 বাসিন্দার মুখে হাসি ফুটেছে। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। বাগেরহাটের ইকো পার্ক থেকে 16 প্রজাতির 43টি বন্য প্রাণী উদ্ধার করা হয়েছে। এ সময় পার্কের ব্যবস্থাপককে 50,000 টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। র্যাব জানায়, তথ্যের ভিত্তিতে সোমবার দুপুরে চন্দ্রমহল ইকো পার্কে যৌথভাবে অভিযান চালায় বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ এবং র্যাব 6। এ সময় অবৈধভাবে বন্যপ্রাণী রাখার অপরাধে ব্যবস্থাপককে 50,000 টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক নুরি আলম সিদ্দিকী। পাশাপাশি উদ্ধার হয় অস্ট্রেলিয়ান 5টি ঘুঘু, 2টি চিত্রাহরিণ সহ 16 প্রজাতির 43টি বন্যপ্রাণী। এছাড়াও হরিণ, ক্যাঙ্গারো ও ভাল্লুকের শিং, চামড়া এবং তিমির কঙ্কাল জব্দ করা হয়। চাল উৎপাদনের অন্যতম
এলাকা প্রাচীন বন্দর মীর কাদিমেও এখন আধুনিকতার ছোঁয়া লেগেছে। চাল উৎপাদন হচ্ছে অটো রাইস মিলে। সেখানে আছেন সহকর্মী নাসিরুদ্দিন উজ্জ্বল। সরাসরি যাব তার কাছে। উজ্জ্বল, ইমদাদ, এই যে আধুনিকতার ছোঁয়ায় কিন্তু এই যে প্রাচীন বন্দর মীর কাদিম, সেখানে আপনি যেমনটি বলছিলেন যে এই যে আগে ধানের চাতাল যেখানে হাতে ধান সিদ্ধ করা হতো, শিখানো হতো, সেগুলো কিন্তু এখন এই যে আধুনিকতার দাপটে সেগুলো প্রায় বন্ধ হচ্ছে। আপনারা দেখছেন যে এখানে অটো রাইস মিল, সেখানে কিন্তু এই মেশিনে করে এই সব ধান সিদ্ধ হচ্ছে, সেখানে শুকানো হচ্ছে এবং চাল ধান থেকে চাল হিসাবে বেরোচ্ছে এবং এখানে কিন্তু এরকম বস্তায় বস্তায় এই ধান প্রস্তুত করে রাখা হচ্ছে। এই বস্তাগুলো কিন্তু বাজারে চলে যাচ্ছে এবং এই কারণে কিন্তু অনেক শ্রমিকের সংখ্যা কমে যাচ্ছে এবং এখানকার অনেকেই বেকার হচ্ছেন এবং তা নানা পেশায় কিন্তু তাদের পেশা বদল করতে হচ্ছে। এবং এই যে অটো রাইস মিল, সেখানে আপনারা দেখছেন যে এই যন্ত্রের শব্দ, এই শব্দ এখন কিন্তু এই বন্দরে চারিদিকে ছড়িয়ে পড়ছে, কিন্তু এমনটি কিন্তু কখনো ছিল না। যুগ যুগ ধরে কিন্তু এখানে এই শত শত ধানের যে চাতাল, সেই চাতালগুলোতে এই চাল উৎপাদন হতো এবং এই চালগুলি কিন্তু রাজধানী ঢাকা, নারায়ণগঞ্জ, নিতাইগঞ্জ সহ নানা অঞ্চলে ছড়িয়ে পড়তো এবং যেই অঞ্চলে ধানের বেশি উৎপাদন, সেই সব অঞ্চলের সব ধান কিন্তু নৌপথে এই বন্দরে আসতো এবং এই বন্দরে আসার পর কিন্তু এইখান থেকে যখন ধান থেকে চাল উৎপাদন হতো, সেই চালগুলোই কিন্তু এই মোকামে পাঠিয়ে দেওয়া হতো এবং এইখানকার যে যারা এই ব্যবসার সঙ্গে জড়িত রয়েছেন, এই জড়িত লোকজন বলছিলেন যে এই যে আধুনিকতা, সেটি কিন্তু এই প্রাচীন বন্দরেও এই আধুনিকতা শুরু হওয়ার কারণে তাদের ব্যবসা বাণিজ্যে নানা রকম পরিবর্তন আসতে শুরু করেছে। তারা বলছেন যে অটো যে রাইস মিল, সেটি হবার কারণে তাদের যে অনেক ক্ষেত্রে অনেক রকম সুবিধা হয়েছে, কিন্তু এখানে পুঁজি ব্যাপার রয়েছে, যে বেশি পুঁজির যে একটা সুযোগ, সেটি কিন্তু এখানে অনেকের মধ্যে হচ্ছে না এবং এই বেশি পুঁজির এই যে কাজটি, সেটির জন্য তারা অনেকে বলছেন সমবায় সমিতি করবার কথা। এবং আপনারা দেখছেন যে এই যে ধান থেকে চাল হওয়ার পরে কিন্তু বস্তাবন্দি করার পরে আবার তারা মেশিনে করেই সেগুলো সেলাই করা হচ্ছে এবং এই সারি সারি যে বস্তা রাখা হয়েছে, এই বস্তাগুলোই কিন্তু চলে যাবে বিভিন্ন যে আড়ত, সেখানে আড়ত থেকে আবার পাইকারি এই বস্তাবন্দি অবস্থায় এই চালগুলো বিক্রি হবে এবং এখানে কিন্তু পাটের বস্তা ব্যবহার করা হচ্ছে। এই পাটের বস্তা ছাড়া কিন্তু ব্যবহার তাদের নিষিদ্ধ করা হয়েছে এবং এখানে যেই ধানগুলো আসছে, সেগুলো কিন্তু দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসছে সেই ধানের যোগান এবং মুন্সিগঞ্জ জেলায় যে পরিমাণ ধান উৎপাদন হচ্ছে, তার চেয়েও কিন্তু অনেক বেশি ধান এখানে প্রয়োজন হচ্ছে এবং এই মুন্সিগঞ্জ সদর উপজেলার যে মীর কাদিম পৌরসভাটি রয়েছে, যেটি প্রাচীন বন্দরের কথা আপনি বলেছেন, সেই বন্দরের যে কার্যক্রম, সেই কার্যক্রমের ব্যাপারে তারা বলছেন যে এখানকার যে সড়ক যোগাযোগ, সেটি কিন্তু সরু এবং সেই সরু সড়ক যোগাযোগের কারণে তাদের সড়ক পথে কিন্তু এইসব মালামাল আনা নেওয়া খুব কঠিন হচ্ছে। সেই কারণেই তারা কিন্তু এই কাজটি করতে হচ্ছে বেশিরভাগই নৌপথে এবং সেই নৌপথের ক্ষেত্রে কিন্তু মীর কাদিম বন্দরে যেখানে এখন লঞ্চ ঘাটটি নিয়ে আসা হয়েছে, সেই লঞ্চ ঘাটে কিন্তু নাব্য সংকটের তৈরি হচ্ছে। সে কারণে বড় বড় বাস এবং বড় বড় লঞ্চ এখানে ভিড়তে পারছে না। কিন্তু আগে যে কাঠপট্টি নামে যেই জায়গাটিতে লঞ্চ ফেরানো হতো, সেখানে কিন্তু নাব্য সংকট ছিল না এবং সে কারণে তাদের নৌপথ সুযোগ সুবিধা ছিল এবং এইখানে যে প্রাচীন বন্দরে কিন্তু যেরকম ব্যবসা বাণিজ্য বা এখানকার যে অর্থনৈতিক চাকা, সেটি কিন্তু সরব ছিল অনেক বেশি এবং এসব যোগাযোগ ব্যবস্থা সহ নানা রকম চ্যালেঞ্জের কারণে কিন্তু এই জায়গাটি থেকে এখন এখানকার অর্থনীতি অনেকটা শুরু হচ্ছে। এদিকে আবার আধুনিকতার ছোঁয়ার যে অবস্থাটি বিরাজ করছে, সেই আধুনিকতার এই ছোঁয়ার কারণে কিন্তু এখানে এই যে ধানের চাতাল, যে সেটি বন্ধ হওয়ার পাশাপাশি যে এখানকার যে শ্রমিক,
এবং এখানে যারা কাজ করছেন তাদের যে কাজের ব্যাপ্তিটা কমে যাওয়ার কারণে কিন্তু চ্যালেঞ্জ তৈরি হয়েছে এবং এই অটো রাইস মিলের যে সংখ্যা সেটি কিন্তু এখানকার খাদ্য বিভাগ বলছেন যে সেটির সংখ্যা কিন্তু এখানে 7টি এবং তাদের যে ধানের চাতাল যেখানে ছিল কয়েকশো সেটি এখন নেমে কিন্তু 27টিতে চলে আসছে এই বন্দরে এবং এই 27টি ধানের চাতাল থেকে কিন্তু প্রতিদিন টনে টনে ধান তারা চালে রূপান্তরের চেষ্টা করছেন এবং এই যে রাইস মিলের যে অটো রাইস মিলের যে কার্যক্রম সেই কার্যক্রমের মধ্যে কিন্তু অনেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করছেন। তো এই ছিল মুন্সিগঞ্জের ধান থেকে চাল উৎপাদনের সবশেষ খবর। মুন্সিগঞ্জ থেকে নাসির উদ্দিন উজ্জ্বল। ইউরোপ জুড়ে করোনা সংক্রমণ অব্যাহত রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিধি নিষেধ জারি করা হয়েছে বেশ কয়েকটি দেশে। এরই মধ্যে অস্ট্রিয়ায় লকডাউন ঘোষণা করা হয়েছে। ফ্রান্সেও বাড়ছে সংক্রমণ। দেশটির বেশ কিছু শহর লকডাউনের আওতায় আসতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা। এদিকে চীনের উত্তর পূর্বাঞ্চলে ব্যাপক হারে ছড়াচ্ছে ডেল্টা ভ্যারিয়েন্ট। এতে উদ্বিগ্ন চীনা প্রশাসন। ইউরোপ জুড়ে আবারও বেড়েই চলেছে করোনা সংক্রমণ। পরিস্থিতি নিয়ন্ত্রণে এরই মধ্যে বেশ কয়েকটি দেশে বিধিনিষেধ জারির পাশাপাশি লকডাউনের আওতায় আনা হয়েছে। সোমবার করোনা ভাইরাসের টিকা না দেয়া ব্যক্তিদের লকডাউনের আওতায় নিয়ে আসে অস্ট্রিয়া সরকার। দেশটিতে করোনার রেকর্ড সংক্রমণ ও হাসপাতালে রোগীর চাপ সামলাতে এ সিদ্ধান্ত নেওয়া হয়। অস্ট্রিয়ায় এখন পর্যন্ত 65% মানুষ টিকা নিয়েছে, যা পশ্চিম ইউরোপেই টিকাদানের সর্বনিম্ন হার। ফ্রান্সেও করোনা সংক্রমণের হার বাড়ছে। দেশটিতে নতুন করে করোনার সংক্রমণের হার দৈনিক 10,000 ছাড়িয়ে গেছে। এতে টিকা না দেওয়া ব্যক্তিদের লকডাউনের আওতায় আনার আশঙ্কা করছেন স্থানীয়রা। আমি টিকার বুস্টার ডোজ নিয়েছি, তাই নিজেকে কিছুটা সুরক্ষিত মনে করছি। কিন্তু অনেকেই আছেন যারা টিকা নিতে এখনো অনাগ্রহী। নিজেদের পাশাপাশি তারা অন্যদের জন্য বিপদ ডেকে আনতে পারে। এদিকে করোনার অতি সংক্রামক ডেল্টা ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ছে চীনে। দেশটির উত্তর পূর্বাঞ্চলে প্রতিদিন নতুন করে সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে দেশটির সরকার। অঞ্চলটির ডালিয়ান শহর করোনার বিস্তার রোধে লকডাউনে রয়েছে। আরও কয়েকটি শহর লকডাউন কার্যকর করে সংক্রমণ রোধের চেষ্টা করা হচ্ছে। চীনের ন্যাশনাল হেলথ কমিশনের তথ্য মতে সোমবার নতুন করে সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে 1300-র ওপরে, যা গত গ্রীষ্মে স্থানীয়ভাবে ছড়ানো ডেল্টার সংখ্যাকেও ছাড়িয়ে গেছে। এতে করোনা সংক্রমণে উদ্বিগ্ন বাসিন্দারা। রাইসা জান্নাত, সময় সংবাদ। কোভিড মহামারীতে বাংলাদেশকে নানাভাবে সহযোগিতা করেছে যুক্তরাষ্ট্র। এরই ধারাবাহিকতায় এবার টিকা পরিবহনে বাংলাদেশকে 18টি ফ্রিজার ট্রাক উপহার দিচ্ছে জো বাইডেন প্রশাসন। ইতিমধ্যে হস্তান্তর করা হয়েছে 4টি। যুক্তরাষ্ট্র থেকে সে খবর জানাচ্ছেন লস্কর আল মামুন। এবার করোনা টিকা পরিবহনে বাংলাদেশকে 18টি ফ্রিজার ট্রাক উপহার দিচ্ছে যুক্তরাষ্ট্র। বাংলাদেশকে কোভিড-19 টিকা কার্যক্রমে যুক্তরাষ্ট্রের চলমান সহায়তার অংশ হিসেবে এসব ফ্রিজার ট্রাক দেয়া হচ্ছে। এর মধ্যে 4টি ট্রাক স্থানীয় সময় সোমবার হস্তান্তর করা হয় বাংলাদেশে। ঢাকায় মার্কিন দূতাবাসের ভারপ্রাপ্ত ডেপুটি চিফ অব মিশন উইলিয়াম ডাওয়ার্স ও দেশটির আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা USAIDর মিশন ডিরেক্টর ক্যাথরিন স্টিভেন্স জানান, কঠিন এ ভাইরাস জয় করতে বাংলাদেশের পাশে থাকবে যুক্তরাষ্ট্র। এদিকে কয়েক দফায় বাংলাদেশকে 1,50,00,000 ডোজ করোনা ভাইরাসের টিকা উপহার দিয়েছে যুক্তরাষ্ট্র। আরও 1,40,00,000 ডোজ ফাইজারের টিকা দেওয়ার কথা রয়েছে। কোভ্যাক্সের আওতায় এই টিকা দেশে পৌঁছাবে, জানিয়ে আশাবাদী প্রবাসী বাংলাদেশিরাও। গেল বছরে যুক্তরাষ্ট্রের করোনা পরিস্থিতির চরম অবনতির মধ্যেও টিকা উদ্ভাবন ও বিতরণে সাফল্য দেখিয়ে কোভিড পরিস্থিতি অনেকটাই জয় করেছে বাইডেন প্রশাসন। এরপর মিত্র দেশগুলোকে সহায়তা দেওয়া শুরু করে দেশটি। প্রথম দিকে সে তালিকায় বাংলাদেশের নাম না থাকলেও বাংলাদেশ সরকারের কূটনৈতিক সাফল্য ও বাংলাদেশের দিকেও সহায়তার হাত বাড়ায় ডেমোক্র্যাট প্রশাসন। লস্কর আল মামুন, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। দীর্ঘদিন বন্ধ থাকার পর কুয়েতে আবারও চালু হয়েছে বিমান কার্গো সার্ভিস। এতে লোকসান থেকে মুক্তির আশায় দেশটির কার্গো ব্যবসার সাথে জড়িত ব্যবসায়ীরা। শরীফ মোহাম্মদ মিজানুর রহমানের তথ্য ও ছবিতে রিপোর্ট। মহামারী করোনা রোধে গেল বছরের ফেব্রুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত বিমান চলাচল বন্ধ থাকায় কার্গো ব্যবসা বন্ধ ছিল কুয়েতে। এতে দোকান ভাড়া ও শ্রমিকদের বেতন ভাতা পরিশোধ করতে হিমশিম অবস্থায় পড়তে হয় ব্যবসায়ীদের।
এর মধ্যে ঢাকা বিমানবন্দর সিভিল এভিয়েশন বন্ধ করে শুধুমাত্র চট্টগ্রাম বিমানবন্দরের মাধ্যমে মালামাল পাঠানোর ফলে ক্ষতির মুখে পড়তে হয় তাদের। কারণ ঢাকা বিমানবন্দরের মালামাল পাঠাতে যেখানে সময় লাগত 7 থেকে 10 দিন, সেখানে চট্টগ্রাম বিমানবন্দরের মাধ্যমে কুয়েতে মালামাল পাঠানোর ফলে তা মাসের অধিক সময় লাগে। এছাড়াও যেখানে এয়ার কার্গো কিলো প্রতি 1 দিনার 150 ফিলস ছিল, তা এখন 1 দিনার 400 ফিলস পরিশোধ করতে হয়। তবে দীর্ঘদিন বন্ধ থাকার পর অবশেষে কুয়েতে আবারও চালু হয়েছে বিমান কার্গো সার্ভিস। এতে স্বস্তি প্রকাশ করেছেন সেখানকার স্থানীয় ব্যবসায়ী সহ প্রবাসীরাও। খুব শিগগিরই অচলাবস্থা কাটিয়ে উঠবেন বলে আশা তাদের। কুয়েত, সময় সংবাদ। মিরপুরের প্রথম দিনের অনুশীলনেই বিতর্কের জন্ম দিয়েছে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল। একাডেমি মাঠে তারা অনুশীলন করেছে নেটের 4 দিকে পতাকা উড়িয়ে। নিয়ম অনুযায়ী মাঠে অনুশীলনের অনুমতি দিয়েছে বিসিবি, কিন্তু মাঠে পতাকা ওড়ানোর অনুমতি তাদেরকে কে দিয়েছে এ প্রশ্ন সামনে চলে এসেছে। তবে এ নিয়ে মন্তব্য করতে রাজি হননি কেউ। মাহবুবুর রহমান জানাচ্ছেন বিস্তারিত। এটা লাহোর, রাওয়ালপিন্ডি, করাচি কিংবা ইসলামাবাদ নয়, বাংলাদেশের মিরপুর স্টেডিয়াম। 71-এ এখানেই নিরীহ বাঙালির ওপর গণহত্যায় মেতেছিল বর্বর ওই পাক হানাদার বাহিনী। সেই মিরপুরে ক্রিকেটের অনুশীলনে কোনো নিয়ম নীতির তোয়াক্কা না করে অনুমতি না নিয়েই উড়ল পাকিস্তানের পতাকা। গেল 21 বছর ঘরের মাঠে আইসিসির সব দলকেই আতিথ্য দিয়েছে বাংলাদেশ। এমন দৃশ্য কখনো এর আগে কেউ দেখেনি। আইসিসির নিয়ম অনুসারে কোনো ইভেন্ট কিংবা দ্বিপাক্ষিক সিরিজ চলাকালীন দুই দেশের পতাকা উড়বে স্টেডিয়াম ও সংলগ্ন স্থানে আনুষ্ঠানিকভাবেই। তবে পাকিস্তানের ক্রিকেটারদের অনুশীলনেই এমন দৃশ্যে চক্ষু যেন চড়ক গাছ সবার। বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে এরকম একটি ঘটনা অবশ্যই শুভনীয় বিষয় নয়। পাকিস্তান এর আগে অনেকবার এসেছে আমাদের এখানে খেলতে, বাট কখনো এরকম দৃশ্য দেখা যায়নি। প্র্যাকটিসে তাদের দেশের পতাকা টাঙানো অত্যন্ত দৃষ্টিকটু বিষয়। এটি তাদের জাতীয়তা বোর্ড থেকে ঠিক হলেও আমাদের কাছে মোটেও ভালো লাগার বিষয় নয় এটি। পতাকাগুলো এমন স্থানে টানানো হয়েছে ক্যামেরার লেন্সে তা এড়িয়ে যাওয়ার উপায় নেই। তার মানে খুব সচেতনভাবেই করা হয়েছে কাজটি, যার পেছনে থাকতে পারে ভিন্ন কোনো উদ্দেশ্য। যদিও এ নিয়ে মন্তব্য করেনি কেউই, মন্তব্য আসেনি বিসিবির পক্ষ থেকেও। খেলাধুলার সঙ্গে রাজনীতি মেশানোর নেই কোনো সুযোগ। তবে অতি উদারতার পরিণামও ডেকে আনে না ভালো কিছুই। ক্রিকেটীয় মোটিভের সুযোগে যেন ভিন্ন কোনো এজেন্ডা বাস্তবায়নের সুযোগ কেউ না পায়, সেটা দেখতে হবে দায়িত্বশীল সংস্থাকেই। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। এদিকে মিরপুরে পাকিস্তান ক্রিকেট দলের অনুশীলনের সময় দেশটির পতাকা ওড়ানোর নজিরবিহীন ঘটনা। এর আগে কখনো দ্বিপাক্ষিক সিরিজে পতাকা উড়িয়ে অনুশীলনের ঘটনা ঘটেনি, এমনটা জানিয়েছেন বিসিবির সাবেক পরিচালক সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর। এ ব্যাপারে বিসিবির দ্বিপাক্ষিক চুক্তিতে কঠোরভাবে নিষেধাজ্ঞা দেওয়া উচিত। বাংলাদেশের মাটিতে পাকিস্তানের পতাকা উড়িয়ে অনুশীলন ঔদ্ধত্যপূর্ণ বলে মনে করেন ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির। 3টি টি-20 এবং 2টি টেস্ট খেলতে পাকিস্তান ক্রিকেট দল এখন বাংলাদেশে। অনুশীলনে দৃষ্টিকটুভাবেই চোখ আটকায় মিরপুরে অনুশীলন নেটে উড়ে পাকিস্তানের পতাকা। যেখানে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে এসে কোনো দল অনুশীলনের সময় কোনো দেশেরই পতাকা উড়েনি কখনো। এটাকে নজিরবিহীন বলছেন বিসিবির সাবেক পরিচালক। ওয়ার্ল্ড কাপের সময় তারা কিন্তু তাদের ন্যাশনাল ফ্ল্যাগ নিয়েই কিন্তু তার প্র্যাকটিস করেছিল এবং সেটা নিয়েও কিন্তু অনেক সমালোচনা হয়েছে। এবং বিশেষ করে বাংলাদেশে তাদের পাকিস্তানের জাতীয় পতাকা উড়িয়ে প্র্যাকটিস করা, এটা কিন্তু আমাদের অনেকের সেন্টিমেন্টের একটা বিষয় আছে। পাকিস্তানি ন্যাশনাল ফ্ল্যাগ যাতে আমাদের দেশে বা এইভাবে স্টেডিয়ামগুলোতে উড়বে আর আমরা স্বাধীন দেশের মানুষ সেটা মেনে নিব, সেটা কিন্তু আমরা কেউ এটা আমরা কামনা করি না। এবং ভবিষ্যতে ক্রিকেট বোর্ড এই ব্যাপারে সতর্ক হবে বলে আমি মনে করি। পাকিস্তানের এমন আচরণ নতুন নয়। 1980 সালে বাংলাদেশে এসে লঙ্কা কাণ্ড ঘটিয়েছিল তারা। বাংলাদেশিদের কটাক্ষ করায় দর্শকদের হামলার কারণে বাতিল হয়েছিল চট্টগ্রামে 3 দিনের ম্যাচ। চিটাগাং ইউনিভার্সিটি থেকে ছাত্ররা এসে এটার বিরুদ্ধে বলতে লাগলো। এক পর্যায়ে আরও যারা দর্শক ছিল এটার সাথে সম্পৃক্ত হয়ে আলটিমেটলি এটা মাঠে ঢুকে গিয়ে আইন প্রক্রিয়া সংস্থা কিন্তু আমাদের প্রতিরোধ করতে পারে নাই। পাকিস্তানের স্বাভাবিক কারণেই আমাদের পাকিস্তানের বিরুদ্ধে আমাদের একটা বিরূপ ছিল, আমরাও দিন মিছিল করছি। পতাকা উড়ানোর নিয়ম না মেনে বাংলাদেশের মাটিতে পাকিস্তান অনুশীলনে পতাকা উড়ানোকে অধ্যত্বপূর্ণ ঘটনা বলে মনে করেন ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি। পাকিস্তানিদের এই অধ্যত্বের কারণও আছে। যারা পাকিস্তানি হানাদার বাহিনীর সহযোগিতা ছিল জামাতে ইসলামী এবং তাদের সহযোগীরা এখনো আছে। তরুণদের মধ্যে তাদের একটা বিরাট প্রভাব আছে, পাকিস্তান প্রেম আছে।
সুতরাং আমি মনে করি পাকিস্তানকে এই ব্যাপারে প্রশ্রয় করতে হবে, কৈফিয়ত চাইতে হবে এবং তাদের এই অধ্যত্বের জন্য বাংলাদেশের কাছে অবশ্যই তাদেরকে ক্ষমা চাইতে হবে, না হলে তাদের ক্রিকেট টিমের দেশে খেলবার কোনো দরকার নেই। সংশ্লিষ্টদের পরামর্শ এ বিষয়ে পাকিস্তান দলের কাছে বিসিবির ব্যাখ্যা চাওয়ার পাশাপাশি কঠোর অবস্থান নেয়া। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। দেশের ক্রিকেটের খবর। বিশ্বকাপের ব্যর্থতা ভুলে পাকিস্তান সিরিজে ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ। ঘরের মাঠে স্পোর্টিং উইকেটের প্রত্যাশা পেসার তাসকিন আহমেদের। গেল 2 বছর বোলিং নিয়ে বেশ কাজ করায় বিশ্বকাপে সাফল্য পেয়েছেন বলেও মনে করেন তিনি। বোলিং উন্নতির প্রক্রিয়া ধরে রাখাই লক্ষ্য তার। এদিকে মিরপুরের স্লো উইকেটে কিভাবে জয়ের ধারা অব্যাহত রাখা যায় সেই ব্যাপারে পরিকল্পনা সাজাচ্ছেন পাকিস্তান ওপেনার মোহাম্মদ রিজওয়ান। বিশ্বকাপ ব্যর্থতায় বিপাকে টাইগার টিম ম্যানেজমেন্ট। পাকিস্তানের বিপক্ষে কাদের রাখবেন স্কোয়াডে দল ঘোষণা করেও করা হচ্ছে না। তবে সম্ভাব্য স্কোয়াড নিয়ে এরই মধ্যে টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজনের নেতৃত্বে চলছে অনুশীলন। বিশ্বকাপের সেমিফাইনাল থেকে বাদ পড়া পাকিস্তান দুর্দান্ত ছন্দ দেখিয়েছে। 3 বিভাগে যে তারা ভয়ঙ্কর জানা হয়ে গেছে পেসার তাসকিনের। জয় পেতে সেরা ক্রিকেটটাই খেলতে হবে টাইগারদের, প্রত্যাশা স্পোর্টিং উইকেটের। বর্তমানে পাকিস্তান সিরিজের খেলবো ইনশাল্লাহ সবাই। তো আশা করছি যে এই সিরিজটা আবার আমরা নতুন করে শুরু করতে চাই। সবগুলো ডিপার্টমেন্টই খুব ভালো করছে তারা। তো আমাদেরও আসলে তাদের সাথে ভালো ক্রিকেট খেলতে হলে আমাদেরও সব ডিপার্টমেন্টগুলোই ভালো করতে হবে। স্পোর্টিং উইকেটে মোস্ট অফ দ্য টাইম খেলা হয়, আর মিরপুরেও আমরা আশা করছি যে স্পোর্টিং উইকেট হবে। অনেক হতাশার মাঝে মরুর বুকে কিছুটা আশা দেখিয়েছেন তাসকিন। প্রায় 148 কিলোমিটার গতিতেও বল করেছেন। গেল কয়েক বছরের চেষ্টার ফলাফল পেয়েছেন। পাকিস্তানের পেসারদের থেকেও নিতে চান অভিজ্ঞতা। আগের থেকে কনসিস্টেন্ট হয়েছে পেস এবং লেন্থ, বাট আমি স্টিল শিখতেছি। এতে আমাদের দেশীয় এবং বিদেশীয় সবাই কোচরা আমাকে অনেক সাহায্য করছেন। যেহেতু একসাথে সিরিজ খেলবো, যদি সুযোগ হয় ডেফিনেটলি ওদের সাথে কথা বলবো। বাংলাদেশে এসে প্রথম দিনের মতো অনুশীলন করেছে পাকিস্তান। তবে মিরপুর একাডেমি মাঠে বোলিং ব্যাটিংয়ের পাশাপাশি ফিল্ডিংয়ে বেশি মনোযোগী ছিল পাক ক্রিকেটাররা। সেমিফাইনালে ক্যাচ মিস করা হাসান আলী এদিন বাড়তি সময় দিয়েছেন ক্যাচ প্র্যাকটিসে। বিশ্বকাপে সেমিফাইনাল থেকে বাদ পড়ে হতাশ লেগেছে, তবে গোটা দল দুর্দান্ত খেলেছে। সেমিফাইনালের আগে অসুস্থ হয়ে পড়েছিলাম। কেউ আমাকে বলছিল না কি সমস্যা হয়েছে আমার। পরে একজন নার্স আমাকে বলল 20 মিনিট দেরি হলে মৃত্যুও হতে পারত। এখন সবকিছু ঠিকঠাক আছে। বাংলাদেশের বিপক্ষে সিরিজ নিয়ে ভাবছি। স্লো উইকেটে কিভাবে খেলতে হবে সেই পরিকল্পনা করছি। ওপেনার রিজওয়ান এদিন অনুশীলনে না গেলেও বাংলাদেশের উইকেটের চরিত্র সম্পর্কে নাকি ধারণা আছে। এরই মধ্যে পরিকল্পনা সাজাচ্ছেন সিরিজ ঘিরে। টি-20 দল নিয়ে অনুশীলন করলেও এরই মধ্যে টেস্ট দল ঘোষণা করেছে পাকিস্তান। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। 19 নভেম্বর থেকে শুরু হচ্ছে কর্পোরেট টি-20 ক্রিকেট টুর্নামেন্ট। টিকে স্পোর্টসের তত্ত্বাবধানে আয়োজিত হচ্ছে টুর্নামেন্টের 7ম আসর। আজ এক সংবাদ সম্মেলনে গতকাল এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এবারে টুর্নামেন্টে অংশ নিচ্ছে 16টি দল। 4 ভাগে বিভক্ত হয়ে গ্রুপ পর্বে লড়বে তারা। টুর্নামেন্টের মোট ম্যাচ সংখ্যা 34টি। দলগুলো হলো প্রত্যয় মেডিকেল ক্লিনিক, বিএমসি, এইচজে, জ্যাডব, লায়লা গ্রুপ, হেরিটেজ গ্রুপ, এসপিজে অ্যাকোয়াটিক, ব্রাস্ট্রাক, ইনফোটিটন লিমিটেড, ম্যারাস্ট্রিক, একে রয়্যাল, সিদ্দিক গ্রুপ, স্ট্রেপ ওয়ান টেকনোলজি, 22 ইয়ার্ড স্পোর্টস, ওয়ান স্কাই, ওডিজি, এমকেআর গ্রুপ এবং হক ব্রাদার্স। টুর্নামেন্টের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে সিটি ক্লাব মাঠে। সালে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে টি-20 বিশ্বকাপের 9ম আসর। আইসিসি সূত্রের বরাত দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে বলা হচ্ছে, ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জকে সঙ্গে নিয়ে যৌথভাবে বিশ্ব ক্রিকেটের বড় এই আসর আয়োজন করতে যাচ্ছে দেশটি। মঙ্গলবার আইসিসির পরবর্তী বোর্ড সভায় টি-20 ও ওয়ানডে বিশ্বকাপের আয়োজক দেশের পাশাপাশি আইসিসির অন্যান্য টুর্নামেন্টের আয়োজক দেশ নিয়ে হবে চূড়ান্ত সিদ্ধান্ত। যুক্তরাষ্ট্র থেকে সে খবর জানাচ্ছেন লস্করুল মামুন। অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন হওয়ার মধ্য দিয়ে সংযুক্ত আরব আমিরাতে শেষ হলো টি-20 বিশ্বকাপের এবারের আসর। 8ম আসরের আয়োজক অস্ট্রেলিয়া হলেও 9ম আসরের আয়োজক চূড়ান্ত করতে শীঘ্রই সিদ্ধান্ত নেবে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল, আইসিসি।
2024 টি-20 বিশ্বকাপে 20টি দল অংশ নেবে। এ তথ্য বেশ আগেই নিশ্চিত করেছিল আইসিসি। 20 দলের এই টুর্নামেন্টের জন্য যৌথভাবে আবেদন করে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজ। গণমাধ্যম বলছে, ক্রিকেটের বিশ্বায়ন শুরুর এই টুর্নামেন্ট আয়োজনে ভিন্ন পথে হাঁটছে আইসিসি, যার ফলে মার্কিন যুক্তরাষ্ট্রকে বেছে নিতে আগ্রহী বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। আর তাই তাদেরকেই বিশ্বকাপ আয়োজনের সুযোগ দিতে যাচ্ছে আইসিসি। 2019 সালের শুরুতে ওয়ানডে স্ট্যাটাস পায় যুক্তরাষ্ট্র। সে বছরই স্কটল্যান্ডের বিপক্ষে প্রথম জয়ের স্বাদও পায় তারা। 2028 সালে লস অ্যাঞ্জেলেসে বসবে গ্রীষ্মকালীন অলিম্পিক। আর অলিম্পিকে ক্রিকেটকে অন্তর্ভুক্ত করার লক্ষ্যে বেশ জোরেশোরেই কাজ করছে আইসিসি। আর এ কারণেই মার্কিন যুক্তরাষ্ট্রকে প্রাধান্য দিচ্ছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। 1994 সালে ফুটবল বিশ্বকাপের আয়োজন করে যুক্তরাষ্ট্র যে সাফল্য দেখিয়েছে, সেই সাফল্যে চোখ রেখে ক্রিকেট বিশ্বকাপের আয়োজনের স্বপ্ন বুনছে যুক্তরাষ্ট্র ক্রিকেট বোর্ড। লস্কর আল মামুন, এলমন্টি ক্রিকেট গ্রাউন্ড, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র। এবার আর্চারির খবর জানাবো। 22তম এশিয়ান আর্চারির মূল পর্বে পুরুষ ও নারী এককের রিকার্ভ ও কম্পাউন্ড ইভেন্টে প্রথম দিনই বাদ পড়লেন বাংলাদেশের আর্চাররা। পুরুষ এককে রিকার্ভে স্বদেশী রুবেলের কাছে হেরে দ্বিতীয় রাউন্ড থেকেই বাদ যান দেশসেরা আর্চার রোমান সানা। নারীদের রিকার্ভ এককে প্রি কোয়ার্টারে ভারতের অঙ্কিতাকে হারানো দিয়া সিদ্দিকি কোয়ার্টারে বিদায় নেন। পুরো আসরেই রয়েছে দক্ষিণ কোরিয়ার আর্চারদের দাপট। বাছাই পর্ব শেষে এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপে মূল পর্বের লড়াই। আর্মি স্টেডিয়ামে কুয়াশা আর গুড়ি বৃষ্টি বাধা সৃষ্টি করতে পারেনি। সকালে পুরুষ এককে দ্বিতীয় রাউন্ডে স্বদেশী রুবেলের মুখোমুখি রোমান সানা, কিন্তু যে রিকার্ভে সেরা রোমান সেটাতেই রুবেলের কাছে 6-4 সেটে হেরে যান। দ্বিতীয় রাউন্ড থেকেই বিদায় নেন দেশ সেরা আর্চার। রুবেল অত্যন্ত ভালো মেরে দিয়েছে। আপনি যদি স্কোর কম্পেয়ার করেন অন্য যারা ম্যাচ খেলেছে, তো রুবেলের সাথে না পড়ে যদি অন্য কারোর সাথে পড়তো তো আমি নির্দ্বিধায় জিতে দিতাম। কোয়ার্টার ফাইনালে রুবেলের প্রতিপক্ষ ছিলেন 2016 রিও অলিম্পিকের স্বর্ণজয়ী দক্ষিণ কোরিয়ান লি সিউ ইয়ং। আর শেষ 8-এর লড়াইয়ে হেরে পুরুষ একক রিকার্ভে বাদ পড়ে বাংলাদেশ। এই নিয়ে 3 বার লিয়ের কাছে হারলেন রুবেল। টিমে মেডেল পাওয়ার চিন্তা ভাবনায় আছি, আমরা একটা ভালো রেজাল্ট করব। আমাদের টিমটা অনেক হার্ডে আছে, স্কোরও আমরা অনেক আগে আছি, ইনশাল্লাহ কিছু একটা করব। এদিকে নারীদের বাছাই পর্বে গেল দিন ক্যারিয়ার সেরা স্কোর গড়া বাংলাদেশের দিয়া সিদ্দিকি মূল পর্বেও সেই ধারা অব্যাহত রেখেছিলেন। প্রি কোয়ার্টারে ভারতের 1 নম্বর অঙ্কিতাকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠেন, কিন্তু কোয়ার্টারে আর টিকে থাকতে পারেনি টোকিও অলিম্পিকে খেলা দিয়া। কোরিয়ার দাশমির কাছে হেরে রিকার্ভ একক থেকে বিদায় নেন। আমি চেষ্টা করছি, কিন্তু আসলে ওখানে বলবো তো কিছু কপালের কি বলবো লাকেরও ব্যাপার আছে। আমি ট্রাই করছি, বাট আমি প্রথমে 1 পয়েন্ট পাইছি, কিন্তু শেষের দিকে আসলে হয়তো বা নাই, তাই পেরে উঠতে পারিনি। বিকেলে কম্পাউন্ড এককে লড়তে নামেন বাংলাদেশের আর্চাররা, কিন্তু সেখানেও হতাশা এনে দেন রাকিব, অসীম, বন্যা সোমারা। কেউই কোয়ার্টার পর্ব পেরোতে পারেননি। ব্যক্তিগত পদক না পেলেও বাংলাদেশের পদক জয়ের সুযোগ এখনো থাকছে। নারী ও পুরুষ মিশ্র ইভেন্টের লড়াই যে এখনো শুরু করেনি বাংলার আর্চাররা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। সবার জন্য ভ্যাকসিন নিশ্চিতে আজ থেকে বস্তিতে টিকাদান। প্রথম দিন দেয়া হবে রাজধানীর কড়াইলে। এ সপ্তাহেই পাবে 23 জেলার শিক্ষার্থী। সামান্য ফোড়া অপারেশনে রাজধানীতে প্রাণ গেল 1 বছরের শিশুর। অতিরিক্ত অ্যানেস্থেশিয়ায় কারণ, দাবি স্বজনদের। কিশোরগঞ্জে নার্সদের অবহেলায় নবজাতক মৃত্যুর অভিযোগ। ইব্রাহিম বলছিলে, ভাবি বলছিলাম তোমার স্যারের ওয়াইফ, চিনছো? প্রতারণার মূল অস্ত্র কণ্ঠ। নারী গলায় কথা বলতে পটু টাঙ্গাইলের মেহেদী। বিভিন্ন প্রতিষ্ঠান প্রধানের স্ত্রী সেজে কর্মীদের ফোন করে ধার চাইতেন টাকা। গোয়েন্দা জালে আটক। এই ছিল ভোরের সময়। সঙ্গে থাকুন সময়।